অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে সেদিন বাতাস ভারী ছিল। বাইরে হাজার মানুষের ভিড়, কেউ নীরবে চোখ মুছছে, কেউ স্লোগান দিচ্ছে, কেউ শুধু তাকিয়ে আছে আদালতের ফটকের দিকে। ভেতরে নিস্তব্ধতা এমন যেন সময় থেমে গেছে। বিচারক কক্ষের ঘড়ির কাঁটা টিকটিক শব্দে এগোচ্ছে, আর সবাই অপেক্ষা করছে এক নাম উচ্চারিত হওয়ার, শেখ হাসিনা। চেয়ারের পেছনে গম্ভীর মুখে বসে আছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। তার কণ্ঠের ভারে যেন পুরো ঘর কেঁপে উঠল। আসামি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। এক সেকেন্ড নীরবতা, তারপর যেন পৃথিবী ফেটে গেল। বাইরে থেকে আসছে কান্না, মাইকে গর্জন, ভেতরে দাঁড়িয়ে সাংবাদিকদের ফ্ল্যাশের ঝলকানি। ইতিহাসে এমন দিন আগে কখনো আসেনি। 1960 সালের 15 জানুয়ারি ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুরের জন্ম এক ছেলে শিশুর। সেই ছেলে একদিন হবে এমন বিচারক যিনি দেশের সবচেয়ে ক্ষমতাধর শাসকের বিরুদ্ধে রায় দেবেন, তা কেউ ভাবেনি। তার নাম গোলাম মর্তুজা মজুমদার। 1982 সালে বিসিএস ক্যাডারে যোগদান করেই তিনি সহকর্মীদের কাছে পরিচিত হন বিচার বিভাগের নিঃসঙ্গ শের নামে। রাজনীতি, প্রভাবশালী নেতা, ফোন কল, কোনো কিছুই তাকে নত করতে পারেনি। তার এজলাসে দাঁড়িয়ে দাপুটে আসামিদের চোখে প্রথমবার ভয় দেখা যেত। বারবার পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, দূর দূরান্তে বদলি হয়েছেন, তবুও আপোষ করেননি। একবার কোনো প্রভাবশালী এমপি ফোনে বলেছিলেন, স্যার একটু সাহায্য দরকার। উত্তর ছিল সংক্ষিপ্ত, আমার কলম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। যে সরকারের সময় তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই সরকারের প্রধানের বিচার করার দায়িত্ব আজ ইতিহাস তার হাতে তুলে দিয়েছে। জুলাই বিপ্লব, যেখানে ছাত্র জনতার আন্দোলন দমন করতে গুলি চালানো হয়েছিল, রাস্তায় পড়ে থাকা মৃতদেহ, লাল পতাকার নিচে অসংখ্য মা বাবার কান্না, সেই দৃশ্যই পরিণত হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের সূচনায়। রাষ্ট্র জানত এই হত্যার বিচার সহজ নয়। এখানে কেবল রাজনীতি নয়, আন্তর্জাতিক স্বার্থ, ভারতীয় চাপ, এমনকি পশ্চিমা প্রভাবও জড়িয়ে আছে। তবুও অন্তর্বর্তী সরকার সাহস দেখায়। তারা জানত ন্যায় বিচার করতে হলে সাহস লাগে, আর সেই সাহসের নাম গোলাম মর্তুজা মজুমদার। অবসরের পর নিভৃতে বসবাস করছিলেন তিনি। কোনো দল, কোনো রং নয়, শুধু বই, প্রার্থনা আর এক শান্ত জীবন। তাকে যখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো, তিনি বলেছিলেন, আমি ভয় পাই না, কারণ আমি অন্যায় করব না। এই বিচারের মেরুদণ্ড ছিল রাষ্ট্রপক্ষের টিম। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার সহযোগী ব্যারিস্টার নাবিলা রাত দিন এক করে সাজিয়েছিলেন মামলাটি। তাজুল আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, এই রায় শুধু একজন নেতার নয়, হাজারো শহীদের রক্তের দাবি। তারা আদালতে উপস্থাপন করেন হাজার পৃষ্ঠার নথি, ডিজিটাল ফুটপ্রিন্ট, অডিও রেকর্ডিং এবং সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় কিভাবে আন্দোলনের দিন গণভবন থেকে আসা নির্দেশে পুলিশ বাহিনী গুলি চালিয়েছিল। সবচেয়ে বড় প্রমাণ আসে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে। তিনি স্বীকার করেন, আমরা গুলি চালানোর নির্দেশ পেয়েছিলাম সরাসরি গণভবন থেকে। বিচারপতি গোলাম মর্তুজা তার রায়ে লিখেছেন, যখন রাষ্ট্রের পুলিশ প্রধান স্বীকার করেন যে নির্দেশ এসেছে শীর্ষ পর্যায় থেকে, তখন অপরাধীর পরিচয় আর সন্দেহের বিষয় নয়। শেখ হাসিনা বর্তমানে আশ্রয় নিয়েছেন ভারতে। রায়ের আগেই দিল্লি থেকে কূটনৈতিক বার্তা এসেছিল, এই রায় দিলে সম্পর্কের প্রভাব পড়বে। কিন্তু গোলাম মর্তুজা সেই হুমকি উপেক্ষা করেন। তিনি বলেন, বাংলাদেশের আদালত বাংলাদেশের আইন মেনে চলবে, অন্য দেশের ভ্রুকুটি আমাদের বিচার নির্ধারণ করবে না। রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমরা রায় নিয়ে উদ্বিগ্ন, কিন্তু ঢাকায় বসে বিচারপতি শুধু বলেছিলেন, ন্যায় বিচার উদ্বেগ সৃষ্টি করে না, সত্য করে। এর মাধ্যমে তিনি যে বার্তা দিলেন তা স্পষ্ট, বাংলাদেশ আর কারো তত্ত্বাবধানে চলা দেশ নয়। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে একটি ধারা আছে, রাজনৈতিক কারণে অভিযুক্ত কাউকে ফেরত দেওয়া যাবে না। এই ধারাটিকে ব্যবহার করতে চেয়েছিলেন শেখ হাসিনার আইনজীবীরা। তারা বলেছিলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার বিচার। কিন্তু তাজুল ইসলাম ও ব্যারিস্টার নাবিলা আন্তর্জাতিক আইনের রেফারেন্স দিয়ে দেখিয়েছেন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ কখনোই রাজনৈতিক অপরাধ হতে পারে না। এগুলো আন্তর্জাতিক আইনে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে স্বীকৃত, যার বিচার প্রতিটি রাষ্ট্রের কর্তব্য। বিচারপতি গোলাম মর্তুজার রায়ে লিখেছেন, এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটি হাজারো নিহত মানুষের ন্যায় বিচার। এই যুক্তির ফলে ভারতের পক্ষে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের অজুহাতে আটকে রাখা এখন আইনগতভাবে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রায় ঘোষণার পর থেকেই বিচারপতির নিরাপত্তা বেড়েছে। ফেনীর ফুলগাজীতে তার বাড়িতে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, এমনকি সেনা সদস্য। তবে তিনি নির্ভীক, তার মুখে এখনো সেই একই শান্ত হাসি। এক ঘনিষ্ঠজন জানান, স্যার বলেছিলেন, আমার রক্ষাকারী আল্লাহ, মানুষ নয়। যদি বিচারকের কলম থেমে যায়, তাহলে এই জাতীয় থেমে যাবে। এই বাক্যটি এখন ছাপা হয়েছে দেশের প্রতিটি পত্রিকার শিরোনামে, সোশ্যাল মিডিয়ায়। বিচারপতি গোলাম মর্তুজা এখন কেবল এক নাম নয়, তিনি এক যুগের বিবেক।
এই রায়ে প্রমাণ হয়েছে আইনের চোখে সবাই সমান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকেও একই সাথে দণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি লিখেছেন, অবৈধ আদেশ পালন করাও অপরাধ। আইন অমান্য করলে মন্ত্রী বা পুলিশ কেউ রেহাই পাবে না। এমন নজির বাংলাদেশে বিরল। জনগণ এই রায়কে দেখছে শুধু প্রতিশোধ নয়, বরং নতুন রাষ্ট্র চেতনার সূচনা হিসেবে, যেখানে আদালত আর কেবল কাগজের প্রতিষ্ঠান নয়, বরং জনগণের আস্থা ফিরে পাওয়া এক ন্যায়ের আশ্রয়স্থল। রাত গভীর। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাতাসে ঝুলছে এক অদ্ভুত নীরবতা। বিচারপতি গোলাম মর্তুজা তার কক্ষে একা বসে আছেন। টেবিলের উপর খোলা রাখা একটি নোটবুকে লেখা কয়েকটি লাইন। ন্যায় বিচার কখনো জনপ্রিয় হয় না, কিন্তু একদিন ইতিহাস তার পক্ষেই দাঁড়ায়। বাইরে বজ্রপাত হচ্ছে, ঢাকার আকাশে ছিটকে পড়ছে আলো। ফেনীর মজুমদার বাড়িতে তখন মোমবাতির আলোয় মা কোরআন পড়ছেন, মেয়ে জানালায় বসে দোয়া করছে। আর সীমান্তের ওপারে নয়াদিল্লির এক ঘরে কেউ ফোনে চুপচাপ শুনছে আন্তর্জাতিক বার্তা, শেখ হাসিনাস এক্সট্রাডিশন মে বি ইমিনেন্ট। সেই মুহূর্তে যেন সময় থেমে যায়। একটি দেশ নিজের ভেতরে ন্যায় বিচারের আলো দেখেছে, আরেক বিচারকের কলম ইতিহাসের পাতায় লিখে দিয়েছে, অপরাধীর কোনো দল নেই, কোনো দেশ নেই, কেবল অপরাধী তার পরিচয়। বাইরে আবার বৃষ্টি নামলো। বজ্রের আলোয় দেখা গেল ট্রাইব্যুনালের দেয়ালে খোদাই করা এক লাইন, সত্যের রায় একদিন উচ্চারিত হবেই। আর সেই রায়ের পর বাংলাদেশের আকাশে ঝুলে থাকলো এক নীরব প্রশ্ন, এটাই কি নতুন যুগের সূচনা, নাকি ইতিহাসের এক অনন্ত প্রতিশোধের শুরু?